বিতর্ক নিয়ে কথা বলার আগে আমরা একটু গত ক্লাসের রিভিউটা জেনে নিব। মাইমুনা, রেকর্ড হচ্ছে কি? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, শুরু করব। আচ্ছা, তো আমরা আজকে তৃতীয় দিন সরকারি তিতুমির কলেজ বিতর্ক ক্লাবের সাধারণ সদস্যদের জন্য আমাদের যে বিতর্ক কর্মশালা আয়োজন করা হয়েছে, সেই কর্মশালার আজকে তৃতীয় দিন। আর আজকে আমরা কথা বলবো হচ্ছে বারোয়ারি বিতর্ক নিয়ে। তো বারোয়ারি বিতর্ক নিয়ে কথা বলার আগে আমরা আমাদের সদস্যদের কাছে চলে যাব গত ক্লাসের রিভিউর জন্য। তো যে কোনো একজন বলবেন যে আমরা গত ক্লাসে কি কি বিষয়ে আসলে কথা বলেছি। এবং আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি যে আপনারা যদি মনে করেন যে এখানে আসলেন, আসার পরে শুধুমাত্র মাইমুনা আপনাদের নামটা রেকর্ড করলো, রেকর্ড করার পরে আপনারা আবার চলে গেলেন, পুরো ক্লাসে আপনারা থাকবেন না, মাইমুনা মাঝে মধ্যে রিভিউ দিবে যে কারা কারা আছে। তো এরকম কেউ যদি হন এবং আপনারা যদি আবার একদম শেষে এসে যদি আবার যুক্ত হন, তাহলে আপনারা কিন্তু ভুল করবেন। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে তাদের অনুপস্থিতি আমরা কাউন্ট করব। এবং এই ক্ষেত্রে অ্যাটেন্ডেন্স অফিসারের বক্তব্যই শেষ কথা। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স অফিসারের সিদ্ধান্ত এখানে শেষ কথা। এখানে আমি কিছু করতে পারবো না সেই ক্ষেত্রে, এবং আমারও কিছু করার থাকবে না। তো আপনারা এই ব্যাপারটা মাথায় রাখবেন। ওয়ার্কশপে পুরো ওয়ার্কশপটা থাকার চেষ্টা করবেন। দুই একটা সমস্যা হতে পারে নেটওয়ার্ক জনিত, যেমন আমি ফেস করছি নেটওয়ার্ক জনিত সমস্যা, এরকম সমস্যা ফেস আপনারা করতেই পারেন, কিন্তু সেইটা হচ্ছে সমাধানযোগ্য। তো যখন সমাধান হয়ে যাবে তখন আবার আপনাদের কিন্তু জয়েন করতে হবে, কোনো বিকল্প নেই। ঠিক আছে? তো এটা আপনারা মাথায় রাখবেন। তো আমরা হচ্ছে গত ক্লাসের রিভিউতে যাব। তো গত ক্লাসের রিভিউ যদি কেউ দেন তাহলে দিতে পারেন। হ্যাঁ, আমি বলবো। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম। আচ্ছা, যে জান্নাতুল আগে বলেছে সে বলুক। ভাইয়া, আমার নাম জান্নাতুল ইথিকা। গত ক্লাসে আমরা বারোয়ারি বিতর্ক, মানে আমরা বিতর্কের বিভিন্ন ফরম্যাট আর বারোয়ারি বিতর্ক নিয়ে কথা বলেছি। প্রথমে ছিল বিতর্ক করতে কি কি প্রয়োজন ছিল আমাদের, সেই বিষয়গুলো নিয়ে কথা বলেছি। তারপর বিতর্কের বিভিন্ন ফরম্যাট, যেমন বিতর্কের 3টা ধারা, প্রত্যক্ষ ধারা, পরোক্ষ বা প্রতীকী ধারা আর উন্মুক্ত বা বিবিধ ধারা, এটার সম্পর্কে আমরা জেনেছি। তারপর আজকে আমরা বারোয়ারি বিতর্কের ব্যাখ্যায় যাব। আচ্ছা, আর কেউ কি বলবেন? ভাইয়া এখন আমি, হ্যাঁ ভাইয়া আমি বলতে হ্যাঁ চাই। বলেন। জি বলেন। ভাইয়া, সেদিন আমরা বিতর্কের বিভিন্ন ফরম্যাট ও বারোয়ারি বিতর্ক সম্পর্কে জেনেছিলাম। করতে হলে আমাদের কি কি বিষয়গুলো প্রয়োজন হবে, এই যেমন ধরেন বিষয়বস্তু, বিতার্কিক, যুক্তি ও প্রমাণ, আর তারপর বিতর্কের রায়, সভাপতি, বিচারক, এইরকম কয়েকটি বিষয়। তারপর আমরা জানতে পারছি যে বিতর্কের ফরম্যাট আসলে কি, সেটা সম্পর্কে আমরা জানতে পারি। তারপর আমরা জানতে পারি যে বিতর্কের কাঠামো অনুযায়ী বিতর্ককে কয়টি ধারায় ভাগ করা হয়েছে, যেমন ধরো প্রত্যক্ষ ধারা, পরোক্ষ ধারা, উন্মুক্ত, এই 3টি ধারা ভাগ করা হয়েছে, সেগুলো আমরা জানতে পারি। এবং বিতর্কের মানে বারোয়ারি বিতর্ক কি, সেটা সংক্ষিপ্ত আকারে জানতে পারি। আর আজকে আমরা সেটা সম্পর্কে পুরোপুরি জানতে পারবো। এই ছিল ভাই এইটুকু। আচ্ছা প্রীতি, আপনি যখন কথা বলবেন, হ্যাঁ, দেখবেন যে অল্প প্রাণ আর মহাপ্রাণ, এই দুইটা ধ্বনির উচ্চারণটা একটু ইয়ে আছে। তো আপনি যখন কথা বলবেন তখন এই ব্যাপারগুলো ভাষায় প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে দেখা যাচ্ছে যে আপনার বলার ধরনটা খুবই ভালো। এই যে দুই একটা উচ্চারণ যখন আপনি করছেন তখন যেটা হচ্ছে যে একটু শুনতে উচ্চারণগত যে প্রবলেমটা আছে সেটা অনেক বেশি আপনি তখন সমাধান করতে পারবেন। আপনি বাসায় যে আপনার পাঠ্যপুস্তক আছে সেইটা আপনি খবর পাঠ যারা করেন তাদের মতো করে আপনি করতে পারেন। ঠিক আছে, এটা আপনার জন্য একটা প্র্যাকটিস। তারপরে ধরেন যে যদি আপনি মনে করেন যে পত্রিকা যদি আপনি রেগুলার পড়েন,
তাহলে এই ধরনের প্রবলেমটা খুব সহজে আপনি হচ্ছে ওভারকাম করতে পারবেন। ধন্যবাদ। তাহলে হ্যাঁ, আচ্ছা ভাই। মোটামুটি গত পর্বে আসলে কথা বলেছি, আসলে বিতর্কের বিভিন্ন ফরম্যাট নিয়ে আমরা কথা বলেছি। তো এই ফরম্যাট গুলা নিয়ে আমাদের কাজ করতে হবে। হ্যাঁ, বিতর্ক ফরম্যাট কিরকম হতে পারে, প্রত্যক্ষ, পরোক্ষ, তারপরে হচ্ছে উন্মুক্ত, এই তিনটা নিয়ে আমরা কথা বলেছি। এবং কোনটা আমরা যে সংসদীয় বিতর্ক করি এইটা কার মধ্যে পড়ে, প্রত্যক্ষ ধারা কার মধ্যে পড়ে, পরোক্ষ ধারা কার মধ্যে পড়ে, এই বিষয়গুলো নিয়ে আমরা হচ্ছে গত পর্বে আমরা কথা বলেছি। তো এই পর্বে আমরা আসলে কথা বলবো বারোয়ারি বিতর্ক নিয়ে। গত পর্বে আমরা হচ্ছে বারোয়ারি বিতর্কের একটা সংজ্ঞা দিয়েছিলাম। হ্যাঁ, কারো কি সেই সংজ্ঞাটা মনে আছে? কেউ কি বলতে পারবেন সংজ্ঞাটা গত পর্বে বারোয়ারি বিতর্কের ভাইয়া আমি সংজ্ঞাটা? বলবো। হ্যাঁ বলেন। ভাইয়া বারোয়ারি বিতর্কের সংজ্ঞাটা ছিল হচ্ছে সম্পূর্ণ বা অসম্পূর্ণ বিষয় নিয়ে বিভিন্ন মানুষের মতামত প্রকাশ করাটাকে হচ্ছে বারোয়ারি বিতর্ক বলে। হ্যাঁ, সম্পূর্ণ অসম্পূর্ণ বিষয়ে বিভিন্ন মানুষের মতামত প্রকাশ, এই জায়গাটাতে আমরা এইভাবে বলবো যে সম্পূর্ণ অসম্পূর্ণ একটি নির্দিষ্ট বিষয়ে, সম্পূর্ণ এবং অসম্পূর্ণ একটি নির্দিষ্ট বিষয়ে অনেকগুলো মানুষ অংশগ্রহণ করে এবং তারা পক্ষে বিপক্ষে বা নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে প্রত্যেকে তার নিজের মতামত উত্থাপন করে বা বক্তব্য প্রদান করে। এই ধারাটাকে হচ্ছে আমরা বারোয়ারি বিতর্ক বলবো। ঠিক আছে, এটা কি ক্লিয়ার? জি। ওকে, তাহলে আমরা বারোয়ারি বিতর্ক কাকে বলে আমরা জানলাম। তো আপনারা কি খাতা নিয়ে বসেন বিতর্ক মানে কর্মশালা করার সময়? জি ভাই। জি ভাইয়া। জি ভাইয়া খাতা নিয়ে বসি। জি ভাইয়া। আমাকে একটু বলেন তো। জি নাম ভাইয়া বলেন তো। খাতা নিয়ে বসি। মানে যারা খাতা নিয়ে বসে তারা নাম বলবে? যারা খাতা নিয়ে বসে নাই তারা নাম বলবে। ও এখন আর মনে হয় কেউ বলবে। ভাইয়া আমি ফোনের নোটপ্যাডে লিখে রাখি। আচ্ছা, ঠিক আছে। তো আমরা চলে যাব হচ্ছে বারোয়ারি বিতর্কের আমাদের পরবর্তী যে ধাপ, সেটা হচ্ছে যে বারোয়ারি বিতর্ক করতে কি কি প্রয়োজন হয়। হ্যাঁ, তো এটা কে বলতে পারবেন যে বারোয়ারি বিতর্ক করতে আসলে কি কি প্রয়োজন হয়? যেহেতু আমরা বিগত আলোচনায় সামান্য ধারণা থেকে একটু বলার চেষ্টা করব ভাইয়া। জি, বুঝি নাই। মানে গত কর্মশালায় যা যা ধারণা হয়েছে তার থেকে সামান্য কিছু বলার চেষ্টা করব। হ্যাঁ, অবশ্যই। প্রথমত বারোয়ারি বিতর্কে 12 জন থাকবে বা এর কম বা বেশিও থাকতে পারবে পার্টিসিপেন্ট হিসেবে। একটা টপিক থাকবে, সে টপিকের উপরে পক্ষ বিপক্ষ সহ এর বাইরে গিয়ে মানে অনেক ধরনের মতামত আলাদা আলাদা ভাবে বিশ্লেষণ হবে। আর দর্শক থাকবে উৎসাহ দেওয়ার জন্য, অবশ্যই অডিয়েন্সে যারা ছিল তারা থাকবে। বিচারক থাকবেন, মডারেটর থাকবেন। আচ্ছা, গ্রেট। ওকে, তাহলে মোটামুটি ভাবে বারোয়ারি বিতর্কে হচ্ছে যে মানে একের অধিক দুইয়ের অধিক মানুষ অংশগ্রহণ করবে, এটা একটা বিষয়। এক নম্বর বিষয়, সেটা 10 জন 20 জন 30 জন 40 জন মানে যে কোনো সংখ্যা হতে পারে। ঠিক আছে, তো এটা একটা বিষয়। অর্থাৎ বারোয়ারি, যেমন আমরা যদি সনাতনী বিতর্কে 6 জনের বেশি আমরা অংশগ্রহণ করতে পাই না, তাই না? তারপরে হচ্ছে যে বিতর্কের ক্ষেত্রে আমরা দেখেছি যে খুব বেশি অংশগ্রহণ আমরা করতে পারি না, কিন্তু বারোয়ারি বিতর্কের ক্ষেত্রে আমরা হচ্ছে এই সংখ্যাটা বাড়াইতে পারি। হ্যাঁ, এইটা যে যতজন অংশগ্রহণ করতে চায় প্রত্যেকে আসলে বারোয়ারি বিতর্কে অংশগ্রহণ করতে পারবে, এটা হচ্ছে প্রথম কথা। এরপরের বিষয় হচ্ছে যে বারোয়ারি বিতর্কে 2 নম্বর যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে বারোয়ারি বিতর্কে একটা বিষয় থাকবে। ঠিক আছে, অবশ্যই যে কোনো বিতর্কেই বিষয় থাকে, বারোয়ারি বিতর্ক আসলে তার বাইরে নয়। বারোয়ারি বিতর্ক কি থাকবে?
একটা বিষয় থাকবে। এখন কথা হচ্ছে যে এই বিষয়টা হচ্ছে বিভিন্ন রকম হতে পারে, একটা সম্পূর্ণ বিষয় হতে পারে, অসম্পূর্ণ বিষয় হতে পারে, যে কোনোই হোক না কেন একটা বিষয় থাকবে, তাই না? তারপর 3 নম্বর যে ব্যাপারটা হচ্ছে যে বারোয়ারি বিতর্কে একজন সভাপতি থাকবেন, যিনি বিতর্কটাকে পরিচালনা করবেন, ঠিক আছে? তো এখন এই যে সভাপতি যিনি আছেন তিনি সাধারণত ওই টাইপের বিষয়গুলোর ক্ষেত্রে তিনি পারদর্শী হয়ে থাকেন, এইরকম মানুষগুলাকে আমরা হচ্ছে এই ক্ষেত্রে আমরা নিই, ঠিক আছে? এটা হচ্ছে একটা বিষয়। তারপরে হলো যে সভাপতির পর বারোয়ারি বিতর্কে কি থাকবে? বারোয়ারি বিতর্কে হচ্ছে একজন বিচারক, একজন না একাধিক বিচারক থাকতে পারেন, যারা হচ্ছে বারোয়ারি বিতর্কে বিচার কাজ সম্পন্ন করবেন, তাই ঠিক আছে? অর্থাৎ বারোয়ারি বিতর্কে বিচার কাজ সম্পন্ন করার দায়িত্ব তাদের। তারপরে হচ্ছে কে থাকবেন? তারপরে হচ্ছে একজন টাইম কিপার থাকবেন, রাইট? টাইম কিপারের কাজ কি? টাইম কিপারের কাজ হচ্ছে সময় সংরক্ষক, আমরা তাকে বাংলাতে বলি সময় সংরক্ষক। অর্থাৎ বারোয়ারি বিতর্ক 5 মিনিটের হয়, বারোয়ারি বিতর্ক 3 মিনিটের হতে পারে, বারোয়ারি বিতর্ক 2 মিনিটের হতে পারে, আবার বারোয়ারি বিতর্ক 1 মিনিটের হতে পারে। এটা হচ্ছে সংখ্যার উপরে নির্ভর করে, ঠিক আছে? এখন যদি বারোয়ারি বিতর্ক 1 মিনিটের হয় তাহলে আপনি কি করবেন? তাহলে হচ্ছে আপনাকে ওইভাবে প্রস্তুতি নিতে হবে। এখন যদি বারোয়ারি বিতর্ক যদি হচ্ছে 3 মিনিটের হয় তাহলে আপনাকে ওইভাবে প্রস্তুতি নিতে হবে, হ্যাঁ? তারপরে এখন যদি বারোয়ারি বিতর্ক যদি 5 মিনিটের হয় তাহলে আপনাকে সেভাবে প্রস্তুতি নিতে হবে, ঠিক আছে? এটা সময়ের সংরক্ষক যিনি তিনি ওই সময়টা দেখেন। তারপরে কি? তারপরে হচ্ছে যে দর্শক থাকবে, ঠিক আছে? একটা মতামত থাকে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, হ্যাঁ, একটা ফলাফল থাকবে এবং একটা আবহ থাকে বারোয়ারি বিতর্কে, ঠিক আছে? কারপর কে বক্তব্য দিবে ওই রকম। তারপরে কে অনেকগুলো মানুষ থাকে, তো নাম যখন অ্যানাউন্স করে তখন যাওয়া, ওখানে বক্তব্য দেওয়া, এই পুরো ব্যাপারটাই আসলে বিতর্কের যে একটা সৌন্দর্য যে রূপ সেটার আসলে প্রকাশ করে, ঠিক আছে? তাহলে বারোয়ারি বিতর্কে এই সকল প্রয়োজন হয়। এখন সংক্ষেপে যে কোনো একজন কি বলবেন যে বারোয়ারি বিতর্কে কি কি প্রয়োজন হয়? ভাইয়া আমি বলবো। অনুষঙ্গ, হ্যাঁ বলেন। জি ভাই, বারোয়ারি বিতর্কে প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে সভাপতি থাকবে একজন, তারপরে এক বা একাধিক বিচারক থাকতে পারে, একজন টাইম কিপার থাকবে বা সময় সংরক্ষণ, আর সেই টাইমের উপর অনুযায়ী আমরা হচ্ছে প্রস্তুতিটা নিব। যদি 1 মিনিটের হয় সেই অনুযায়ী প্রস্তুতি নিব, 2 মিনিটের হলে সেই অনুযায়ী প্রস্তুতি নিব, এভাবে টাইম অনুযায়ী আমরা প্রস্তুতি নিব। তারপরে যেটা থাকবে সেটা দর্শক, তারপরে থাকবে মতামত, মতামতের উপর ফলাফল। ওকে ভাইয়া তাহলে তো হ্যাঁ, হ্যালো, ওকে, আমাকে কি শোনা যাচ্ছে? কি যেন বলতে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। আমরা আপনাদের কথা, আমার কথা কি বোঝা যাচ্ছে? ভাইয়া আমি একটা প্রশ্ন করতে পারি? বোঝা যাচ্ছে না? হ্যাঁ ভাইয়া, বারোয়ারি বিতর্কে কোনো পার্টিসিপেন্টকে সাপোর্ট করে কোনো বক্তৃতা দিতে পারে, যে আমি তার মতামতে আমি একমত, আমার কাছে মনে হয় যে সে এটা বলছে এটা আসলে এরকম কারণ, এভাবে কোনো তাহলে বক্তব্যটা মানে এই ক্ষেত্রে আপনার ইয়েটা থাকলো কই? মানে আপনার বিশেষত্বটা তো আর থাকলো না, থাকলো কি? না, সেটা থাকে না, কিন্তু কেউ কাউকে সাপোর্টও করতে পারবে না, সম্পূর্ণ আলাদা চিন্তা ভাবনা প্রেজেন্ট করতে হবে। করতে পারবে যে হ্যাঁ আমার পূর্ববর্তী বক্তা যেটি বলে গেছেন সেটি ঠিক রয়েছে, বা আমি বিষয়টিকে এইভাবেও চিন্তা করতে পারি। তবে লক্ষ্য করুন, হ্যাঁ, বলার মধ্যে যদি স্মার্ট ব্যাপারটা থাকে তাহলে আপনি যে কাউকে সমর্থন করতে পারেন, ঠিক আছে? এটা তখন আসলে সম্পূর্ণ নিজের উপরে ডিপেন্ড করে। ওকে, তাহলে আমরা বিতর্কে আমরা জানলাম যে বারোয়ারি বিতর্কে অনুষঙ্গ কি হতে পারে। এখন আমরা জানবো হচ্ছে যে বারোয়ারি বিতর্কে আমরা দুইটা কথা অলওয়েজ বলছি, যে বিষয়, বারোয়ারি বিতর্কের বিষয় সম্পন্ন হতে পারে
অসম্পূর্ণ হতে পারে। তো এই সম্পূর্ণ অসম্পূর্ণ এই ব্যাপারটা আসলে কি, এটা নিয়ে আপনাদের মনে প্রশ্ন হচ্ছে না? হ্যাঁ, জি ভাইয়া হচ্ছে। তো জি ভাইয়া। কেউ কি বলতে পারবে যে সম্পূর্ণ বিষয় কি, অসম্পূর্ণ বিষয় কি? মানে সম্পূর্ণ বিষয়টাতে কোশ্চেনটা একদম স্ট্রেট লাইনে থাকবে, আর অসম্পূর্ণ কোশ্চেনে হয়তো অথবা, সুতরাং বা কোনো আহ, কিন্তু দিয়ে কিছু অ্যাড থাকবে, খুব সম্ভবত এরকম কিছু, আমি যা বুঝতেছি তাই বলছি। আচ্ছা, মোটামুটি ঠিক আছে। ভাইয়া আর কেউ কি অসমাপ্ত বলার বিষয়ে চেষ্টা মনে হয় করবেন যে ডট ডট সম্পূর্ণ থাকে ভাইয়া। বিষয়, অসম্পূর্ণ ভাইয়া বিষয়ে? ভাইয়া আমি বলি। জি ভাইয়া, অসম্পূর্ণ বিষয়ে মানে একটা মানে ডট ডট দেওয়া থাকে, ওইখানে নিজের সাথে পারে। হ্যাঁ, নাম সহ বলতে হবে। হ্যাঁ ভাইয়া আমি বলি। হ্যাঁ বলেন, সমস্যা নেই, কিন্তু নাম সহ বলেন। হ্যাঁ ভাইয়া হ্যাঁ বলেন। বলছি, ভাইয়া সম্পূর্ণ বিষয় আর অসম্পূর্ণ বিষয় বলতে বোঝা হচ্ছে কোনো একটা বিষয় নিয়ে বিতর্ক হলো, হ্যাঁ সেটা কি সংসদে পাশ হলো, সেটা হচ্ছে সম্পূর্ণ বিষয়, না হয় সেটা হচ্ছে অসম্পূর্ণ। এটা কি এরকমটা ভাইয়া? বুঝি না, আবার বলেন। বলতেছি কোনো একটা বিষয় নিয়ে যেটা মানে বিতর্ক হলো, কোনো একটা টপিকস নিয়ে, মানে ওই বিষয়টা সংসদে যদি পাশ হয়, মানে যে সংসদে বিতর্ক হচ্ছে ওইটা হচ্ছে সম্পূর্ণ বিষয়, আর যদি ওইটা হ্যাঁ। সংসদে না হয় ওইটা হচ্ছে অসম্পূর্ণ, এরকমটা? না, এরকম কিছু না। আচ্ছা, সম্পূর্ণ বিষয়টা হচ্ছে যে বিষয়টা সম্পূর্ণ, অর্থাৎ একটা বিষয় কি থাকে, বিষয় একটা শব্দ থাকে, রাইট? হ্যাঁ, তো এখন হ্যাঁ, একটা বিষয়ে একটা বাক্য থাকে। এখন ওই যে বাক্যটা, ওই বাক্যটা যদি সম্পূর্ণ হয় তাহলে সেটা সম্পূর্ণ বিষয়, আর যদি বাক্যটা অসম্পূর্ণ হয় তাহলে সেটা অসম্পূর্ণ বিষয়। খুব সিম্পল, বুঝে গেছে? যেমন যদি আমি বলি যে জাতির পতাকা আজ খামচে ধরেছে ডট ডট ডট, এটা সম্পূর্ণ বিষয় না অসম্পূর্ণ বিষয়? অসম্পূর্ণ বিষয়। অসম্পূর্ণ বিষয়। হ্যাঁ ভাই, এটা তো আকাঙ্ক্ষা থেকে যায় কিছু জানার জন্য। ওকে, আমি আহ, ভাইয়া আপনাকে তোমাদেরই ঠিকঠাক মতো লোক, শোনা যাচ্ছে না। এটা সম্পূর্ণ বিষয় না অসম্পূর্ণ বিষয়? এটা সম্পূর্ণ। আচ্ছা, আমি তোমাদেরই লোক, এটা সম্পূর্ণ বিষয় না অসম্পূর্ণ বিষয়? এটা সম্পূর্ণ বিষয়। সম্পূর্ণ বিষয়। হুম, এটা সম্পূর্ণ বিষয়। সম্পূর্ণ বিষয়। আমি তোমাদেরই লোক, এরপরে কি আর কিছু বলার আছে? না ভাইয়া। এটা জি না। ব্যাখ্যা দিব হ্যাঁ ভাইয়া। না, এটা সম্পূর্ণ বিষয়। হ্যাঁ ভাই Okay, বুঝতে তো আমরা পারছি। done, এটার very good. উপর বক্তব্য দিব আমরা সেই অমা সময়কার। অঘ্রাণে তোর ভরা খেতে, হ্যাঁ, অমা অঘ্রাণে তোর ভরা খেতে ডট ডট ডট, সম্পূর্ণ বিষয় না অসম্পূর্ণ বিষয়? অসম্পূর্ণ বিষয়। সম্পূর্ণ বিষয়। মাইমুন, আমি এটা পাঠাইছি, পাওয়ার পয়েন্টটা পাঠাইছি, একটু দেখো প্লিজ। হ্যাঁ, ওকে, ভেরি গুড। যদিও রজনী পোহালো ডট ডট ডট, সম্পূর্ণ বিষয় না অসম্পূর্ণ বিষয়। অসম্পূর্ণ বিষয়। এটা তাহলে অসম্পূর্ণ। হচ্ছে এটা অসম্পূর্ণ বিষয়, আর এই যদি ডট 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 না থাকে তাহলে সেটা সম্পূর্ণ হচ্ছে বিষয়। সম্পূর্ণ বিষয়, তাই তো? ভাইয়া, এটা একটা জি বিষয়। ভাইয়া। আরেকটা বিষয় হচ্ছে যে হ্যাঁ ভাইয়া। যদি কোনো শব্দ যুক্ত করা না আকাঙ্ক্ষা- যায়, মাইমুনা পাইছিস পাওয়ার পয়েন্টে? হ্যাঁ, আর যদি কোনো শব্দ যোগ করা না যায় তাহলে সেটা হচ্ছে সম্পূর্ণ বিষয়, সম্পূর্ণ বিষয়। সম্পূর্ণ আর বিষয়। যদি যোগ করা যায় তাহলে সেটা হচ্ছে অসম্পূর্ণ বিষয়। খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলছি, শব্দ যোগ করা। হ্যাঁ, আমরা অলরেডি বিষয়টা যদি বারোয়ারি বিতর্কে সবচেয়ে সমস্যা যেটা হয় সেটা হচ্ছে যে আমরা বিষয়টা বুঝতে পারি না। বিষয়টা বুঝতে না পারার কারণে কি হয় যে আমাদের মধ্যে ওই যে জায়গাটা, আচ্ছা, সবাইকে আমি অনুরোধ করবো মাইমুনার ইয়েটা পিনে রাখতে, পিন করে রাখতে। হ্যাঁ, মাইমুনার হচ্ছে আইডিটা পিন করে রাখতে। আমরা হচ্ছে মাইমুনা, ওকে আমি বলি, আমরা হচ্ছে বিষয়ে যাব। হ্যাঁ, এটা সম্ভবত 3 নম্বরে আছে।
আচ্ছা, বারোয়ারি বিতর্কের অনুষঙ্গটা আমাদের হয়ে গেছে। হ্যাঁ, তারপরে আমরা যাব পরের হ্যালো ভাইয়া, পৃষ্ঠায়। এটা যদি পিডিএফ ফাইল করে দেন আমরা তো ডাউনলোড করে রেখে দিতে পারি। আচ্ছা, এটা পিডিএফ ফাইল করে দিলে ডাউনলোড করে, এটা একটা বিষয়। ওকে, খুব বেশি এখানে বেশি কিছু বলা নেই, মানে বোঝার জন্য আমি তো ব্যাখ্যাটা এখানে দেওয়া নেই। মাইমুনা 4 নাম্বার পেজে আমরা যাই। ভাইয়া আপনি ব্যাখ্যা করে দিচ্ছেন, এগুলো বুঝতে পারছি, বাট এই যে কিছু টপিক আছে যেগুলো তো মনে থাকে না, হ্যাঁ, 4 এতটুকুই আর নাম্বার কি। লিখে নেই, তারপরও 5 নাম্বারটা যাই। তোমার ওখানে ওকে, যারো এখানে কিছু উদাহরণ আছে, যেমন সম্পূর্ণ বিষয়ে আমি তোমাদেরই লোক, এই জাদুটা যদি সত্য হয়ে যেত, এখন 18 বছর বয়স যার, যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময় তার। হ্যাঁ, এবং আরেকটা হচ্ছে সবকিছু নষ্ট অধিকারে যাবে। হ্যাঁ, এইরকম 4টা বিষয় এখানে আসলে দেওয়া আছে। বাবা, এটা 6 নাম্বার পেজ। হ্যাঁ, ওকে। তো আমরা যখন বিষয়টা পাবো, আমাদের মেইন প্রবলেমটা কি হয় বিষয়টা পাওয়ার পর, যে আমরা হচ্ছে বিষয়টা আসলে বুঝি না। হ্যাঁ, যে আমি বেশিরভাগ সময় যেটা দেখি যে ভাই আমি তো এই বিষয়টা বুঝতে পারছি না, কি করব। হ্যাঁ, এই যে সমস্যাটা হয়, এটা আসলে আমাদের একটা বেসিক সমস্যা। ঠিক আছে, এই সমস্যাটার জন্যই মূলত আমরা হচ্ছে অনেক ধরনের সমস্যায় পড়ি। তো এই জন্য কি করতে হবে, যে আমাদেরকে এই ব্যাপারটা হচ্ছে ভালো করে আয়ত্ত করতে হবে। তো বিষয়গুলো যখন আমরা পাই, তো তখন আমাকে জানতে হবে সেটা হচ্ছে যে বিষয়টা আসলে কি বলতে চাই। হ্যাঁ, বিষয়টা পাওয়ার পরে আমার ফার্স্ট থিঙ্কিংটা হবে যে বিষয়টা আসলে কি বলতে চাই। হ্যাঁ, এবং বারোয়ারি বিতর্কের বিষয় তো এলিয়েন না, বা মানে অন্য কোনো গ্রহ থেকে আসে না। আমাদের বারোয়ারি বিতর্কের বিষয় সবসময় নেওয়া হয়ে থাকে আমাদের জীবনযাত্রার সাথে সম্পর্কিত যে ঘটনাবলী, সেই জায়গা থেকে বারোয়ারি বিতর্কগুলো সবসময় নেওয়া হয়ে থাকে। ঠিক আছে, যদি সেটাই হয় তাহলে এখান থেকে আমরা খুব ইজিলি বুঝতে পারছি যে বারোয়ারি বিতর্কের ক্ষেত্রে আমাদের ওই জায়গাটা খুব বেশি গুরুত্বপূর্ণ, তাই না? যে আমরা কি বলতে চাই, সেখানে আমাদের বলার যে জায়গাগুলো, সেটা আমাদেরকে আসলে ভালো করে মাথায় রাখতে হবে। 1 2 নম্বর হচ্ছে বারোয়ারি বিতর্কে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে বিষয়গুলো আমাদের সম্পূর্ণ করতে হয়। ধরো অসম্পূর্ণ বিষয় আমরা পেলাম, তাই না? এখন অসম্পূর্ণ বিষয় পাওয়ার পরে আমাকে ফার্স্ট কাজ হচ্ছে বিষয়গুলো আমাকে সম্পূর্ণ করতে হবে। ঠিক আছে, এখন সম্পূর্ণ আমি কিভাবে করব? সম্পূর্ণ করার ক্ষেত্রে আসলে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা, হ্যাঁ এখানেই থাকুক, হ্যাঁ, সম্পূর্ণ করার ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা কিভাবে চিন্তা করতে পারি। হ্যাঁ, আমরা যত চিন্তা করতে পারবো, এই চিন্তার বিষয়গুলো তত বেশি মানে তত বেশি হচ্ছে ভালোভাবে হচ্ছে এটা কাজে নিবে। আমরা এই যে এটা আমরা বিস্তারিত আলোচনা করবো, আমরা পরেরটাতে একটু যাই। হ্যালো, হ্যালো ভাইয়া। আচ্ছা আচ্ছা মাইমুনা, যে জিনিসটা হচ্ছে যে আমাদের বিতার্কিকরা আজকে একটি জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। তো সেখানে ইভান উনি কথা আটকে আটকে আসছে। করেছিল, তো বাসায় পৌঁছে আসলে দিতে বলেছিলাম, তো বাসায় পৌঁছেছে। আজকে 3টা বিতর্ক প্রতিযোগিতা তার ইতিমধ্যে করেছে, তার মধ্যে একটা হচ্ছে
একটাতে জিতেছে এবং একটার ফলাফল সাইলেন্ট আছে, অর্থাৎ প্রত্যাশা করা যাচ্ছে যে তারা তাদের বক্তব্য মতো যে তারা ওই ডিবেটটাও ভালো করেছে, তারা মনে করছে যে ওই ডিবেট জিতবে। তো একটু পরে হচ্ছে চতুর্থ ডিবেটটা শুরু হবে। তো এই ডিবেটে যদি তারা জিতে যায় তাহলে আশা যায় যে টপ 8-এ তা হচ্ছে অংশে পারবে, যেখানে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্লাব অংশগ্রহণ করছে, সেখানে আসলে তারা অংশ নিবে। টপ 8-এ কোয়ার্টার ফাইনাল ব্রেক করতে পারবে আমার প্রত্যাশা। তো আমি তাদের সাথে কিছুক্ষণ আগে তার সাথে কথা বললাম, ইভানের সাথেও খুব ভালো বিতর্ক করে, 1 বছর হলো ক্লাবে এসেছে, 2 বছর হতে যাচ্ছে। তো এই সুযোগটা আপনাদেরও আছে, আপনারা এরকম বিভিন্ন জায়গায় ডিবেট করতে যাবেন আমি প্রত্যাশা করি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে সম্পূর্ণ বিষয়গুলোর উদাহরণ আমরা দেখতে পাচ্ছি। আমি তোমাদেরই লোক, এই জাদুটা যদি সত্য হয়ে যেত, এখন 18 বছর বয়স যার, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার, তারপরে হচ্ছে সবকিছু নষ্টদের অধিকারে যাবে। কিভাবে আসলে প্রস্তুতি নিতে হয় সেটা আমরা পরবর্তীতে আমরা চিন্তা করব। সম্পূর্ণ বিষয় সম্পর্কে মনে হয় আর কারো কোনো ডাউট থাকার কথা না। আছে কারো ডাউট? আচ্ছা, এরপরে আমরা অসম্পূর্ণ বিষয়টা একটু দেখি, পরের পৃষ্ঠা। হ্যাঁ, আমরা পরের পৃষ্ঠায় অসম্পূর্ণ বিষয়টা যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে জাতির পতাকা আজ খামছে ধরেছে ডট ডট ডট, আমি কান পেতে রই ডট ডট ডট, বাদ ভেঙে দাও, পরে ডট ডট চিহ্নটা দেওয়া হয়নি। এটা হচ্ছে অসম্পূর্ণ বিষয়। আমরা একটা ব্যাকগ্রাউন্ডে একটা ছবি দেখতে পাচ্ছি, সরকারি তিতুমির কলেজ বিতর্ক ক্লাবে এই ছবির একটা তাৎপর্য আছে। সেটা হচ্ছে যে আমরা দীর্ঘ 6 থেকে 7 মাস আমরা রুমের মধ্যে বিতর্ক করতাম, আমাদের বাইরে আসার কোনো পারমিশন ছিল না, এবং আমরা আসলে বাইরে আসতে পারতাম না, অনেক ধরনের সমস্যা ছিল। হ্যাঁ, অনেকের ভয় ছিল, ভীতি ছিল, অনেক সংগঠনের চোখ রাঙানি ছিল। তো হঠাৎ করে আমরা একদিন সিদ্ধান্ত নিলাম যে বিতর্ক ক্লাব যেহেতু বড় হচ্ছে, সেহেতু বিতর্ক ক্লাব এখন হচ্ছে বাইরে বের হবে, অর্থাৎ বিতর্ক হতে হবে আমাদের যে স্লোগান সেটা হচ্ছে তিতুমিরের বাতাসে ছড়িয়ে পড়ুক বিতর্কের শুদ্ধতা। তো এই তিতুমিরের বাতাসটা তো ঘরের মধ্যে না, তিতুমিরের বাতাসটা যদি উপভোগ করতে চায় তাহলে আমাদের রুম থেকে বাইর হতে হবে। ঠিক সেই চিন্তা ভাবনা থেকে আমরা উন্মুক্ত বিতর্ক আয়োজন করলাম, যেটা একদম তিতুমির কলেজ মাঠে আমরা বিতর্কটা করব, এবং আসলে আমরা ওই সাহসটা নিয়েছিলাম, এবং ওই সাহসের একটা ছবি আমরা দেখতে পাচ্ছি যে আমরা তখন প্রথম রুম থেকে বের হয়ে এসে আমরা মাঠে বিতর্ক করা শুরু করলাম। তখন ছাত্ররা এসে দেখা শুরু করলো যে যেমন কিভাবে বিতর্ক হচ্ছে। মাইমুনা যদি একদম ওই 2 নম্বর পেজের একটু উপরে যায়, দেখবে সম্পূর্ণ বিষয় ওখানে আসলে বাইরে বিতার্কিকরা অর্থাৎ কিভাবে আসলে আমরা বাহির হই এবং আজকে আমরা বিতর্ক করছি, এটাও কিন্তু হচ্ছে এই বাহির হওয়ার ফলাফল। হ্যাঁ, আমরা বিজয় বিতর্ক মঞ্চে একটা আয়োজন দেখতে পাচ্ছি, তার নিচেরটা, হ্যাঁ, এটাও কিন্তু এই বাহির হওয়ার ফলাফল। অর্থাৎ আমরা রুম থেকে বাহির হই, যখন আমরা রুম থেকে বাহির হলাম তখন আসলে সবাই দেখলো যে আমরা আসলে কিভাবে আসলে লড়াই করছি, সংগ্রাম করছি, বিতর্কটা কিভাবে হচ্ছে, কথার খেলাটা কিভাবে হচ্ছে। তখন মানুষের আগ্রহটা আরো বেড়ে গেল, এবং আমরা একটা যেটা সবাই বলে যে একটা রবীন্দ্র শান্তিনিকেতনে একটা আবহ নিয়ে আসতে পেরেছিলাম আমরা এই বাইরে বিতর্ক করার ফলে। ঠিক আছে, তো এটা আমাদের একটা ভালোবাসার জায়গা। তো যেটা বলছিলাম যে আমরা অসম্পূর্ণ বিষয়গুলোতে আমরা দেখলাম, অসম্পূর্ণ বিষয়গুলোতে আমরা ডট ডট চিহ্ন দেখছি। তো আমরা এখন জানবো যে বিতর্কের প্রস্তুতি আমরা কিভাবে নেব। ঠিক আছে, এই বিতর্কের প্রস্তুতিটা আমরা কিভাবে নেব এইটা যখন আমরা আলোচনা করব তখন আমরা আসলে খুব ভালো একটা জায়গা দেখতে পাবো। আমরা ব্যাকগ্রাউন্ডে একটা ছবি দেখতে পাচ্ছি, আজকে খুব ঐতিহাসিক কিছু ছবি আমি আসলে বাছাই করে নিয়েছি। সেটা হচ্ছে যে এই যে ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা দেখছেন, এটা বিতর্ক ক্লাব প্রতিষ্ঠা হলো 2017 সালের 7 মার্চ,
এরপরে আমরা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসিমউদ্দিন হলে বিতর্ক করতে গিয়েছিলাম জাতীয় হল বিতর্ক প্রতিযোগিতায়। সেই জায়গাতে আমরা 3 জন বিতর্ক করেছিলাম। সেই 3 জনের ছবি আমরা দেখতে পাচ্ছি এবং আমরা প্রথম রাউন্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি হলকে আমরা হারিয়ে দিয়েছিলাম। ওখানে আমি আছি, এই পাশে সাইফুল ইসলাম রাজ আছে এবং আমাদের মাঝে আমাদের বিতর্ক ক্লাবের প্রথম নারী সদস্য ফারজানা নূর বৃষ্টি সে রয়েছে। এটা হচ্ছে আমাদের প্রথম বিজয়ের মুহূর্ত, আমরা বিতর্ক করার আগের মুহূর্ত এটা। তো আমরা বারোয়ারি বিতর্কের প্রস্তুতি নিয়ে এখন আমরা কথা বলবো যে বারোয়ারি বিতর্কের প্রস্তুতিটা আমরা কিভাবে নিব। বারোয়ারি বিতর্কের প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে প্রথমে আমাকে মনে রাখতে হবে বারোয়ারি বিতর্কটা আসলে কি। বারোয়ারি বিতর্কটা হচ্ছে যে আমি এটাকে সবসময় তুলনা করে থাকি টেস্ট ক্রিকেটের মতো, টেস্ট ক্রিকেটের সাথে। হ্যাঁ, তো টেস্ট ক্রিকেটের সাথে এটা তুলনা করার অর্থটা হচ্ছে যে টেস্ট ক্রিকেটের মতো। টেস্ট ক্রিকেটে কি দরকার হয়? টেস্ট ক্রিকেটে হচ্ছে আমার স্কিলটা সবচেয়ে বেশি দরকার। একজন ক্রিকেটারের স্কিল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তার ফিটনেসটা খুব বেশি গুরুত্বপূর্ণ টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে, কারণ আপনাকে 5 দিন মাঠে থাকতে হবে। তো এই কারণে আপনার ফিটনেসের ক্ষেত্রে কোনো ধরনের থাকা যাবে না, কোনো ধরনের দুর্বলতা থাকা যাবে না, অর্থাৎ ভালো ফিটনেসটা আপনার দরকার। আপনাকে 50 ওভার 80 ওভার বল করতে হতে পারে, তো এই জন্য আপনাকে সেই 80 হতে পারে, কাজে সেই ব্যাট করার জন্য আপনাকে ব্যাটিং স্কিল যেটা দরকার সেটা আপনার মধ্যে থাকা দরকার। এই স্কিলগুলো যদি না থাকে তাহলে কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন না টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে। তো ঠিক সেরকম বারোয়ারি বিতর্কের ক্ষেত্রেও কিছু বিষয় খুবই গুরুত্বপূর্ণ, আমরা পরের পৃষ্ঠাতে দেখব যে বারোয়ারি বিতর্কের ক্ষেত্রে আপনার প্রথমে যেটি দরকার সেটি হচ্ছে আপনার উপস্থাপনা। হ্যাঁ, আপনি কত ভালো উপস্থাপন করতে পারেন, আপনার কথা বলার ভঙ্গি, হ্যাঁ আপনি কত গুছিয়ে কথা বলতে পারেন। তারপরে হচ্ছে আপনার কথা বলার মধ্যে আপনার চিন্তার প্রসারতা, হ্যাঁ আপনি কত গভীরে গিয়ে চিন্তা করতে পারেন। এই ব্যাপারগুলো বারোয়ারি বিতর্কের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো আমরা অনেক সময় হচ্ছে ভুলে যাই। কাজে এই ব্যাপারগুলো আমাদের মধ্যে থাকলে আমরা হচ্ছে বারোয়ারি বিতর্কে অনেক ভালো করতে পারবো। আমাদের প্রথম যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে যে প্রবল কল্পনা শক্তি থাকতে হবে বারোয়ারি বিতর্কের ক্ষেত্রে। আচ্ছা, প্রবল কল্পনা শক্তির কথাটা আমি কেন বলেছি? আচ্ছা, এটাকে আমি বলি যে বারোয়ারি বিতর্কটা হচ্ছে আমার একটা মুক্ত আকাশ, যে আকাশে আমি উঠতে পারি, আমার ইচ্ছা মতো আমার ওরা স্বাধীনতা রয়েছে বারোয়ারি বিতর্কে। অর্থাৎ আমার ইচ্ছা মতো চিন্তা করার স্বাধীনতা রয়েছে বারোয়ারি বিতর্কে। হ্যাঁ, এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। আপনি যখন বারোয়ারি বিতর্কে 100 জন যখন অংশগ্রহণ করবে, এই 100 জনের মধ্যে দেখবেন যে সবাই খুব ভালো বক্তব্য রাখে, সবাই খুব সুন্দরভাবে উপস্থাপন করছে, হ্যাঁ সবাই খুব গুছিয়ে কথা বলছে। তাহলে সবাই যদি সুন্দরভাবে কথা বলে, উপস্থাপন যদি সুন্দরভাবে করে, তাহলে আপনিও সুন্দরভাবে কথা বলছেন, উপস্থাপনা খুবই সুন্দর, তাহলে অন্যদের চাইতে আপনাকে কেন তারা আলাদা মনে মাহবুব ভাই কি চলে গেছে? আমি তো হচ্ছে প্রথমটাই এখনো শেষ করি নাই, যে আমি প্রথম পয়েন্টটাই তো শেষ করি নাই, যে আমার হচ্ছে প্রবল কল্পনা শক্তিটা আমার থাকতে হবে। ঠিক আছে, অর্থাৎ আমি কি বলতে চাই, আমার এই শক্তিটা আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ। প্রবল কল্পনা শক্তি মানে কি? প্রবল কল্পনা শক্তি মানে আমরা প্রতিনিয়ত অসংখ্য ঘটনার সম্মুখীন হই। আমি যদি আজকে হচ্ছে রাস্তা দিয়ে হাঁটতে বের হই, তাহলে দেখবো যে আমার আশেপাশে অসংখ্য মানুষ আছে, হ্যাঁ অসংখ্য মানুষ অসংখ্য কাজ করছে। আমি যদি সেটাও পর্যবেক্ষণ করি, সেখান থেকেও আমার অনেক কিছু বলার থাকতে পারে, সেটা আমাকে তুলে নিয়ে আসতে হবে। যেমন আমি একটা বিষয় বলছিলাম যে আমি তোমাদের লোক, তাদের লোক,
এটা আপনাকে কিন্তু চিন্তা করতে হবে। মানে এটা কি, মানে এই লোকটা কে যে বলছে আমি তোমাদেরই লোক, এই লোকটা কোন সমাজে প্রতিনিধিত্ব করছে, বা এই লোকটা কোন সমাজের কথা বলতে পারে, কোন পরিবারের কথা বলতে পারে কিনা, কোন সমাজের কথা বলতে পারে কিনা, কোন রাষ্ট্রের কথা বলতে পারে কিনা, কোন প্রজাতির কথা বলতে পারে কিনা, কোন এই পৃথিবীর বাইরে কোন জগতের কথা বলবে কিনা, বা আজকে যে ফুটপাতে ঘুমায় সে তাকে গিয়ে বলবে কিনা যে আমি তোমাদেরই লোক, বা যে আজকে হচ্ছে আমাদের প্রেস ক্লাবে তার মেয়ের হত্যার বিচার চাইতে এসেছে সেই মাকে গিয়ে বলবে কিনা আমি তোমাদেরই লোক। সে আসলে কার কথা বলবে, সে কাল কোন লোকদের কথা প্রতিনিধিত্ব করবে, এটা তার বিষয়। তার মানে চিন্তা করেন যে আমাদের দুনিয়াতে এই একটা বিষয়ে হাজার টপিক নিয়ে এসে ওই একটা বিষয়কে আমরা জাস্টিফাই করতে পারি, ওই একটা বিষয়ে আমরা কথা বলতে পারি। এই কল্পনা শক্তিটা তাহলে এইরকম একটা জায়গায় যেতে হবে। যেমন এই জাদুটা যদি সত্যি হয়ে যেত, আরেকটা বিষয়, সম্পূর্ণ বিষয়ের কথা বলছি, তাহলে চিন্তা করেন আপনার প্রবল কল্পনা শক্তিটা কিভাবে চিন্তা করতে হবে, আপনি কোন জাদুর কথা বলবেন। আর এই কোন জাদু, যে জাদুটা সত্যি হয়ে যাবে, এখন সেই জাদু যদি সত্যি হয়ে যেত তাহলে কি হতো, আপনি কি চেঞ্জ করতে চান? আপনি কি করতে চান যে এই করোনার মধ্যে সবাই বাড়িতে থাকবে, আমি এমন একটা জাদু জানবো যে জালে কেউ হচ্ছে বাড়ির বাইরে বের হতে পারবে না? আপনি তাহলে কি সেই জাদুটা নিতে চান? আপনি কি সেই জাদুটা সত্যি করতে চান যে আপনি একটা ম্যাজিশিয়ান হবেন, যে ম্যাজিশিয়ান কোনো মানুষের উপরে অন্যায় হলে সে অন্যায়টা একদম রুখে দেবে? মেয়ের উপরে কোনো অত্যাচার হওয়ার আগেই সেই অত্যাচারীদেরকে সে হচ্ছে রুখে দিবে, কোন মেয়ের কোনো ক্ষতি হতে দেবে না? বা আপনি কি সেই জাদুটার নিতে চান যে জাদুটা হচ্ছে প্রত্যেকের ক্ষুধা নিবারণ করবে, প্রত্যেককে শিক্ষিত করে তুলবে? না, আপনি কোন জাদুর কথা বলছেন যে জাদুটা সত্যি হয়ে গেলে কি চেঞ্জ হয়ে যেত? তাহলে আপনাকে এইভাবে চিন্তা করতে হবে। আপনার চিন্তার প্রসারতা তখন আপনাকে অন্য একটা জায়গায় নিয়ে যেতে হবে। আপনাকে এমন কোনো কিছু নিয়ে আসলে বিষয়টা তুলে ধরতে হবে যে বিষয়টাকে আপনার কাছে মনে হতে পারে যে এই বিষয়টাতে আমার অনেক কিছু বলার আছে, অনেক কিছু শেখার আছে। এই জায়গাগুলোতে মাথায় রাখতে হবে। ঠিক আছে? তারপরে ধরেন যে আমাদের যদি পরের অসম্পূর্ণ একটা বিষয় দেখি, যে অসম্পূর্ণ একটা বিষয় এরকম ছিল যে জাতির পতাকা খামছে, জাতির পতাকা আজ খামছে ধরেছে ডট ডট ডট। ঠিক আছে? আপনি বলেন এই জাতির পতাকাটাকে আপনি বিভিন্ন ভাবে সংজ্ঞায়ন করতে পারেন। হ্যাঁ, এবং আজকে এই খামচে ধরেছে, এই খামচে কারা ধরেছে সেটা আপনার বিভিন্ন অর্থে আসতে পারে। ঠিক আছে? আপনার স্বাধীনতার উপরে যারা হস্তক্ষেপ করেছে আপনি তাদের কথা বলতে পারেন। আজকে যারা সাম্প্রদায়িকতা নিয়ে আপনি তাদের কথা বলতে পারেন। আজকে যারা হচ্ছে আমাদের যে নিরাপত্তা, আমাদের মেয়েদের নিরাপত্তা, আমার মাদের নিরাপত্তা, বোনদের নিরাপত্তা যারা আজকে বিঘ্নিত করছে আপনি তাদের কথা বলতে পারেন। আজকে আমাদের সমাজে যেভাবে দুর্নীতি বেড়ে যাচ্ছে, এই দুর্নীতি কারণে আমাদের যে উন্নয়নটা, সেই উন্নয়নটা যেভাবে থমকে যাচ্ছে আপনি তাদের কথা বলতে পারেন। ঠিক আছে? এইভাবে আজকে জাতির এই যে কালো মানুষগুলো, এই যে অসহিষ্ণু মানুষগুলো, এই যে ক্ষতিকর মানুষগুলো, অন্ধকারে ডুবে যাওয়া মানুষগুলো, আপনি তাদের কথা বলতে পারেন। এই কথাগুলোর মাধ্যমে আপনি সবাই কি অফ আছেন? দিতে পারেন। ঠিক আছে? যেমন ধরেন আরেকটা বিষয় রয়েছে, আমি কান পেতে রই ডট ডট ডট। হ্যাঁ, এই যে কান পেতে থাকেন আপনি, এটা পূরণ করেন। আপনি কি বলবেন? আমি কান পেতে রই। কেউ কি বলবেন যে এইখানে আপনি কিভাবে পূরণ করতে পারেন? কান পেতে নুরুল উদ্দিনের আহ্বানের এরকম কিছু। জাগো বাহে সরি, নুরুল উদ্দিনের একটা কবি ছিল না, জাগো বাহে কোনটে, তো কান পেতে ওই সহজের জন্য এরকম কিছু বলো, পূরণ করো। হ্যাঁ ভাই, বাংলার প্রকৃতিতে বা এরকম হতে পারে। না, এটা পূরণ করো। তোমাকে বুঝাইতে বলি নাই তো, তোমাকে পূরণ করতে বলছি। বাক্যটা সম্পূর্ণ করো। বাংলা। হ্যালো ভাই, আমি বলবো? হ্যাঁ, আমি কান পেতে রই সেই দিনের প্রতিধ্বনি শোনার জন্য। আমি কান পেতে রই।
হ্যাঁ, বাংলার প্রকৃতির মাঝে। আচ্ছা, জান্নাতুল কি যেন বলছিল, আমি বুঝি নাই। আমি কান পেতে রই সেই দিনের প্রতিধ্বনি শোনার জন্য, যেই দিন আর কোনো বাংলার মেয়েকে ঘরের বাইরে বের হতে হলে মানে ঘরের বাইরে বের হতে হলে কোনো ভয়ের সম্মুখীন হতে হবে না। ওকে, আচ্ছা, এই জায়গাটাতে অনেক বড় হয়ে গেছে, এইটা একটু ছোট করে নিয়ে আসতে হবে। হ্যাঁ, আমি কান পেতে রই, যে এটা হতে পারে যে মুক্ত বাতাসে বাংলার নারীদের কণ্ঠধ্বনি শোনার জন্য, ঠিক আছে, জয়ধ্বনি শোনার জন্য, হ্যাঁ, এগিয়ে যাওয়ার বার্তা শোনার জন্য, ঠিক আছে। এরকম আরো অনেকগুলো ব্যাপার থাকতে পারে যে ব্যাপারগুলোকে আমি খুব নাটকীয়তার মাধ্যমে নিয়ে আসতে পারি, নাটকীয়তার মাধ্যমে আমি সেই ব্যাপারগুলোকে উপস্থাপন করতে পারি। এটা হচ্ছে একটা বিষয়, ঠিক আছে। ওকে, তারপরে আমাদের দ্বিতীয় পয়েন্টটা কি ছিল? আমাদের দ্বিতীয় পয়েন্টটা ছিল হচ্ছে সূক্ষ্ম রসবোধ। আমরা যখন বিতর্ক করি, হ্যাঁ, বিতর্ক করার ক্ষেত্রে আমাদের রসবোধ ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ মাঝে মধ্যেই আপনাকে মানুষকে হাসাতে হবে, ঠিক আছে, এবং আপনাকে এমন কিছু বলতে হবে যেন মানুষ একটু হাসে, যাতে মানুষ একটু মজা পায়, কিন্তু সেটা অবশ্যই প্রাসঙ্গিকতার মধ্যে থেকেই এটা আপনাকে করতে হবে। আপনাদের গত ক্লাসে বলেছিলাম দ্য গ্রেট ডিবেটর সিনেমাটা দেখতে, কেউ কি দেখেছেন? কেউ দেখেনি? ভাই আজকে ডাউনলোড দিছি, ক্লাস শেষ হতে হতে ডাউনলোড হয়ে যাবে। মাইমুনা দেখেছিল। মাইমুনা দেখছিস না সিনেমাটা? ওকে, এই সিনেমাতে আপনি দেখবেন যে বিতার্কিকরা যখন হার্ভার্ড ইউনিভার্সিটির সাথে ডিবেট করতে গেল, হ্যাঁ, তো একটা ছোট্ট কলেজের স্টুডেন্ট, হ্যাঁ, তারা কৃষ্ণাঙ্গ, তাদের বিশ্ববিদ্যালয় নেই, তারা কোনো বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে না, তো তারা সেখান থেকে হার্ভার্ড ইউনিভার্সিটির সাথে একটা বিতর্ক করার আমন্ত্রণ পেল। সেই বিতর্কে যখন তারা বক্তব্য দিচ্ছে, পুরো গ্যালারি ভর্তি মানুষজন, সেই বিতর্কে যখন বক্তব্য দিচ্ছে, তখন শুধুমাত্র 10-12 সেকেন্ড একটা কথা বলেছে, সবাই হেসে উঠেছে। সূক্ষ্ম রসবোধের একটা ব্যাপার, ঠিক আছে। আপনাকে এমন ভাবে বিষয়টা উত্থাপন করতে হবে যেটা মানুষ হেসে উঠবে, অর্থাৎ সে একটা এনার্জি পাবে যে না, মজার কিছু আসলে হতে যাচ্ছে। এই সূক্ষ্ম রসবোধটা সব জায়গায় আসলে জরুরি। তারপরে হচ্ছে সাবলীল প্রকাশভঙ্গি। এটার একটা এই সাবলীল প্রকাশভঙ্গিটা কি, অনেক সময় খুব কঠিন কঠিন শব্দ ব্যবহার করি, হ্যাঁ, আমরা অনেক কঠিন ভাবে আসলে বলার চেষ্টা করি। তো এই বিষয়টা আপনি কঠিন ভাবে বলবেন, 3 মিনিটে আপনি 5 থেকে 7 মিনিটের স্ক্রিপ্ট আপনি 3 মিনিটে বলবেন, সেখানে কঠিন ভাষা ব্যবহার করবেন। বিচারকদের এত কি সময় রয়েছে আপনার সেই কঠিন ভাষাগুলো তাদের মনে থাকবে? মনে থাকবে না, ঠিক আছে। তার মানে আপনার 3 মিনিটের সময়ে আপনি 5 মিনিটে কথা বলতে পারবেন যখন আপনার বলার ভঙ্গিটা হবে সাবলীল। তো এই জন্য সাবলীল প্রকাশভঙ্গিটা খুবই জরুরি। সাধারণ ভাষায় আপনি আসলে কি বলতে চান এটা আসলে খুব বেশি জরুরি। আত্মবিশ্বাসের সাথে উপস্থাপন করা, হ্যাঁ, এবং ভাষার সাবলীল ব্যবহার। আমরা দেখি যে আমি হচ্ছে একটা ওয়ার্কশপ নিতে গিয়েছিলাম হচ্ছে পিরোজপুরে, হ্যাঁ, পিরোজপুরে ওয়ার্কশপ নিতে গিয়ে আমি দেখলাম যে ওদের একটা বারোয়ারি বিতর্ক ছিল। ওই বারোয়ারি বিতর্কে আমি জাজমেন্টে বসলাম, তো দেখলাম যে সবাই অনেক কঠিন শব্দ ব্যবহার করছে। আমি বুঝলাম যে টিচারে এগুলা লিখে দিয়েছে, এগুলা মুখস্থ করে এনে এখানে এখানে বলছে, ঠিক আছে। প্রশ্নই ছিল আমার জাজমেন্টে যে এই যে কঠিন কঠিন শব্দ, যে কবিতাগুলো আমি কখনোই শুনিনি, তারা কোথা থেকে যেন কবিতাগুলো বের করে নিয়ে আসছে, হ্যাঁ। তারপরে প্রত্যেকটা কঠিন কঠিন শব্দ যেগুলোর অর্থ অনেকগুলো আমি বুঝতেই পারিনি, ডিকশনারি থেকে খুঁজে বের করতে হবে। তার মানে এটা আমার তো দায়বদ্ধতা না
হ্যাঁ, তার মানে আমি কি মানে আমি তো ওর কথা যদি বুঝতে না পারি তাহলে তো আমি ধরতে পারবো না এবং বিচার কাজ আমি ঠিকভাবে করতে পারবো না। ঠিক আছে, তার মানে এটা কিন্তু বিচারকের দুর্বলতা নয়, এটা তার দুর্বলতা। এই জায়গাটাতে আমাদেরকে মাথায় রাখতে হবে। অর্থাৎ আপনি যখন ভাষা ব্যবহার করবেন তখন খুব সহজ সরল ভাষাগুলো দিয়ে বোঝানোর চেষ্টা করবেন, তাহলে ব্যাপারটা অনেক বেশি গ্রহণযোগ্যতা পায়। ঠিক আছে, তথ্য উপাত্ত এবং যুক্তি থাকতে হবে। কথাবার্তা আপনারা যখন বলবেন তখন সেখানে তথ্য উপাত্ত এবং যুক্তিটা বেশ ভালোভাবে থাকতে হবে, তাহলে এই বিষয়টা আরো বেশি গ্রহণযোগ্যতা পাবে। ঠিক আছে, তথ্য উপাত্ত থাকতে হবে। আপনার বক্তব্য যেটা দিচ্ছেন, যেটাই দেন না কেন, সেখানে যদি কিছু মানুষের উক্তি চলে আসে, সেখানে যদি কিছু তথ্য উপাত্ত চলে আসে, তাহলে কি হবে, তাহলে ওই ব্যাপারটা ধরতে এবং ওই ব্যাপারে মানুষের কথা বলতে খুব সহজ হবে, সুবিধা হবে। এই জন্য এই ব্যাপারটা খুব বেশি গুরুত্বপূর্ণ। বিষয় বিশ্লেষণটাও খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমরা যদি বিষয়টা ঠিকঠাক বিশ্লেষণ করতে না পারি তাহলে কিন্তু আমরা দিন শেষে আমরা কিছুই বলতে পারবো না। কাজে বিষয় বিশ্লেষণের ক্ষেত্রেও আসলে আমাদের মাথায় রাখতে হবে আমরা আসলে কি বলতে চাই, কি বুঝাতে চাই। ঠিক আছে, আসলে আমাদের একটা ধারণা থাকতে হবে, তাহলে আমরা মোটামুটি বলতে পারবো। ঠিক আছে, এখানে আমাদের কোনো ধরনের আসলে ছাড় দেওয়ার সুযোগ নেই। তারপরে সৌন্দর্য, শৈলী এবং আবেগের প্রয়োগ। বিতর্কের ক্ষেত্রে আবেগটা খুবই গুরুত্বপূর্ণ। আবেগ যদি না থাকে তাহলে কিন্তু আপনি এখানে খুব ভালো কিছু করতে পারবেন না। এবং নাটকীয়তা। ঠিক আছে, আমরা নাটকীয়তা ব্যাপারটা যে আপনি বারোয়ারি বিতর্কে ধরেন 3 মিনিট বক্তব্য, ঠিক আছে, বিষয় সম্পর্কে আপনি প্রথম 2.5 মিনিট কিছুই বললেন না, আপনি একটা গল্প বলছেন, চিন্তা করছে যে এই গল্পের সাথে বিষয়ের লিঙ্ক আপটা কোথায়। বলতে 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 গল্পের শেষে গিয়ে এমন ভাবে বিষয়টার সাথে লিঙ্ক আপ করে দিলেন যে বিচারকরা খুব অবাক হয়ে গেল। এইটাই নাটকীয়তা। এই নাটকীয়তা যদি আপনাদের মধ্যে থাকে তাহলে আপনারা এখানে খুব বেশি ভালো করবেন। ঠিক আছে, এই জন্য বিতর্কের মধ্যে নাটকীয়তা অবশ্যই থাকতে হবে, এইটার কোনো বিকল্প আসলে নেই। আজকে 7:36 বাজে প্রথমত, আর দ্বিতীয়ত যে আমি আজকে আমার টেকনিক্যাল কিছু ফল্টের কারণে আমি অনেকগুলো সময় নিয়ে ফেলেছি, এই জন্য আমি আবারও দুঃখ প্রকাশ করছি। আর তৃতীয় কারণ যে আমার 2টা ওয়ার্কশপ আছে ইউটিউবে, হ্যাঁ, সেখানে আমি আরো বিস্তারিত ভাবে কথা বলেছি যে বিতর্ক কিভাবে প্রস্তুতিটা নিতে হয়, সেটার একটা এক্সট্রা পর্ব আছে। আমি এই বিতর্কের পরে আমি ওই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেব। ঠিক আছে, যেহেতু ওই আলোচনাটা 30 থেকে 40 মিনিটের আলোচনা এবং সেই আলোচনাটা আপনারা ওখানে অনেক সহজ করে দেওয়া আছে, কিভাবে আপনি বিষয়টা ধরবেন, কিভাবে বিষয়টা নিয়ে বিশ্লেষণ করবেন, কিভাবে কথা বলবেন, কিভাবে বিষয়টাকে সামনের দিকে নিয়ে আসবেন, হ্যাঁ, কিভাবে স্ক্রিপ্ট করবেন, স্ক্রিপ্টটা কিভাবে ডেলিভারি করবেন, এই পুরো ব্যাপারটা ওই ওয়ার্কশপে আপনারা পাবেন। তো আমার অনুরোধ থাকবে যে এই ওয়ার্কশপটার পরে এটার তো লিঙ্ক আমি দিবই, এইটার পরে আপনারা ওই 2টা ওয়ার্কশপ আপনারা একটু দেখে নেবেন। হ্যাঁ, এটা একটা বিষয়। আর তারপরে বিষয়টা যে আগামী রবিবার আমার কর্মশালা ছিল। এই রবিবারে কর্মশালাটা স্থগিত করতে হবে। তো আগামী রবিবারের কর্মশালাটা হয়তো বা আমি সোমবারে নেব। হ্যাঁ, তো আমাদের ক্লাব ডেটাও হবে অর্থাৎ প্র্যাকটিস ডেটা আগামী সোমবারে হবে। হ্যাঁ, মাইমুনা এটা বলে দিবে, সোমবারে ঠিক সময়টাতে আমাদের প্র্যাকটিস ডে শুরু হবে এবং সেখানে আমরা একটা বিষয় দিব, সেই বিষয়ের উপরে আপনারা সেখানে অংশগ্রহণ করবেন। হ্যাঁ, প্রত্যেকের জন্য 3 মিনিট করে সময় থাকবে। ঠিক আছে, 3 মিনিটে আপনার একটা বিচারক প্যানেল থাকবে, সেই প্যানেল থেকে যার বক্তব্য 3 জন সেরা বক্তা যিনি হবেন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, আমরা তাদের ছবি সহ তাদের নাম প্রকাশ করব এবং কলেজ খোলার পরে আমরা তাদেরকে একটা উপহারের ব্যবস্থা আমরা করব। তারা আমাদের কাছ থেকে ক্লাব ডেতে কত ছিল, হ্যাঁ, এই প্র্যাকটিস ডেতে
ফার্স্ট সেকেন্ড থার্ডের জন্য উপহারও থাকবে। ঠিক আছে, সেটা আগামী সোমবারে প্র্যাকটিস ডে অনুষ্ঠিত হবে এবং বিষয়টা আমি এটা কি নির্দিষ্ট একটা বিষয় থাকবে? আজকেই বিতর্ক বিষয়টা গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে, আমরা এখন হচ্ছে আপনাদের কাছে, আপনাদের যদি কিছু বলার থাকে, প্রশ্ন করার থাকে, তাহলে সেই জায়গাটাতে। ভাই আমার একটা ভাই এই তো ওয়ালপেপারটা ভাইয়া চলে গেছে। বস্তুবাদ হবে নাকি অলিক হবে? মানে এরকম কোন আছে, কোন নির্দিষ্ট কিছু আছে? দুইটাই হইতে পারে। মানে ব্যাপারটা হচ্ছে যে কল্পনা শক্তিতে আপনি হচ্ছে বাস্তব ঘটনাও নিয়ে আসতে পারেন, অলৌকিক ঘটনাও নিয়ে আসতে পারেন। আপনি আপনার মতো করে আসলে বিষয়টা সাজাবেন, এটা পুরোটাই আপনার নিজের উপরে। ক্লিয়ার? ভাইয়া নেক্সট যে কর্মশালায় যে টপিকের উপর আমাদেরকে কথা বলতে দেওয়া হবে, তো সেই টপিকটা এখন অজানা, কিন্তু ন্যূনতম প্রিপারেশনের জন্য কি করব এখন, মানে নেক্সট দিন আসার আগ পর্যন্ত? এক্স্যাক্টলি, ভালো প্রশ্ন। এই ন্যূনতম প্রিপারেশনটা আপনি কিভাবে নেবেন, সেইটার জন্য আমি আপনাকে হচ্ছে আমার ওয়ার্কশপের একটা হচ্ছে ভিডিও আমি পাঠিয়ে দিব এখন, সেটা আপনারা হচ্ছে মনোযোগ সহকারে শুনবেন। প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে কি কি পন্থা আপনাদের অবলম্বন করতে হবে সেখানে খুব ভালো করে দেওয়া আছে। হ্যাঁ, আপনারা শুনে নেবেন, সেই অনুযায়ী আপনারা প্রস্তুতি নিতে পারবেন। খুব সংক্ষেপে যদি বলি, সেটা হচ্ছে যে বিতর্ক করার ক্ষেত্রে আপনি পাবেন, বিষয় পাওয়ার পরে সম্পূর্ণ থাকলে আপনাকে, অসম্পূর্ণ থাকলে সেটা থাকলে সেইটাকে আপনি কিভাবে কোন দৃষ্টি আপনি চিন্তা করবেন করতে হবে আপনাকে, তখন ওই বিষয় আসলে কিভাবে আপনি বিষয়ের উত্থাপন করবেন সেটা আপনাকে চিন্তা করতে হবে, এবং উত্থাপন করলে কিভাবে বিষয়টা আপনি হচ্ছে প্রকাশ করবেন সেটা আপনাকে চিন্তা করতে হবে, এবং সেখানে আপনি কি কি কথা বলবেন, কি কি তথ্যপাত্র দিবেন সেটা আপনাকে চিন্তা করতে হবে। তারপরে একটি স্ক্রিপ্ট করতে হবে, স্ক্রিপ্ট করার পর সেই স্ক্রিপ্টটা আপনাকে বারবার পড়তে হবে, পড়ে মুখস্থ করতে হবে। তারপরে স্ক্রিপ্ট না দেখে আপনাকে হচ্ছে পুরো বিষয়টা সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। ক্লিয়ার? জি ভাইয়া। ভাইয়া আমি একটা প্রশ্ন করি নুসরাত ফারজানা সচ্চি। হ্যাঁ, আমাদের কি বলি যে সূচি হচ্ছে আমাদের বিতর্ক ক্লাবে জাতীয় বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতায় এর মধ্যে টপ 10 এর একজন ছিল, অর্থাৎ সেরা 10-এর একজন ছিল। কাজে সূচির প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে। আমরা সূচির জন্য একটা হাত দিই, আমরা সবাই তাকে অ্যাপ্রিসিয়েট করি যে সে আসলে ক্লাবে আসার আগে একটা বড় প্রতিযোগিতায় সে নাম লিখে ফেলেছে। আমরা সবাই অন করে আসলে তার জন্য একটা হাত দিই। অনেক ধন্যবাদ। হ্যাঁ সূচি বলেন। ভাইয়া আমাদের তো যে ওই বিতর্ক সময় ভিডিও সহ অডিও সহ দিতে হয়েছিল, মানে অন করে কথা বলতে হয়েছিল, এটা হতে কি সেম হবে নাকি জাস্ট অডিও দিলেও হবে? প্রশ্ন অ্যাকচুয়ালি কারো যদি যেহেতু এটা প্র্যাকটিস ডে প্রথমত, এবং দ্বিতীয়ত আবার এখানে কম্পিটিশনের কথাও বলে দিয়েছি, ফার্স্ট সেকেন্ড থার্ড আছে, তার মানে অবশ্যই এখানে একটা নিয়মের একটা ব্যাপার থাকা উচিত। তো সেইটা আমি আসলে চিন্তা করে আমি গ্রুপে বলে দেবো যে আসলে কোনো নিয়ম থাকবে কিনা। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আর আবারও ধন্যবাদ আমাকে এত সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য। স্বাগতম। হ্যাঁ, আর কারো কোনো কিছু বলার আছে? প্রশ্ন, জিজ্ঞাসা? আজকে ফ্লপ একটা ওয়ার্কশপ। আমি আজকে ওয়ার্কশপে কি আমি আপনাদের বুঝাইতে পারছি, যে যতটুকু বুঝাতে চেষ্টা করেছি সেটা কি পেরেছি? জি পেরেছি। জি ভাইয়া পেরেছি। না হলে প্রশ্ন করেন আছে।
ওকে, আমি তাহলে চলে যাব আমার পরের সেশন, যে আজকে আমরা কি কি নিয়ে কথা বললাম, কি কি শিখলাম না ভাইয়া আমার শিখলাম, আরেকটা প্রশ্ন এই ছিল। বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। হ্যাঁ ভাইয়া একটু আগে যে একটা সম্পূর্ণ একটা প্রশ্ন ছিল যে সবকিছু নষ্টদের অধিকারে যাবে, এটা খুব সম্ভবত হুমায়ুন আজাদের লেখা কোনো একটা প্রবন্ধ ছিল বা কিছু একটা ছিল। তো আচ্ছা, হ্যাঁ ভাই আমি কি বলবো, আমি প্রশ্নটা মনে হয় বুঝতে পেরেছি, যে কবিতা থেকে কোনো প্রশ্ন আসবে কিনা। মানে আমি বলতে চাচ্ছি যে মানে আমার এই বিতর্কে থাকার সময়কালীন সময়ে মানে আমার জানার জন্য সাহিত্যের আর কি কি পড়া দরকার। যেমন এখন আমাকে যদি এই টপিকের উপর বিতর্ক করতে হয়, আমাকে অবশ্যই হুমায়ুন আজাদের ওই টপিকটা পড়লে আমি একটা ধারণা পাবো যে সবকিছু নষ্টদের অধিকারে যাবে এর উপরে। আচ্ছা, তো ওকে, প্রশ্নটা বুঝতে পেরেছি। থ্যাংক ইউ। বিতর্কের গুলো কোথা থেকে আসে এটা নিয়ে একটু আলোচনা করার দরকার ছিল। মনে হয় এটা আমি হচ্ছে বিষয়টা আসলে গোলাই ফেলছি। সেটা হচ্ছে যে বিতর্কের বিষয় বিভিন্ন জায়গা থেকে আসতে পারে। আমি বললাম যে আমাদের চলার পথে আসলে এত কিছু ঘটে, সেখান থেকেও বিতর্কের বিষয় আসতে পারে। আবার আমি যদি বলি যে যেমন কবিতা থেকে বিতর্কের বিষয় আসতে পারে, উপন্যাস থেকে বিতর্কের বিষয় আসতে পারে, হ্যাঁ, গল্প থেকে বিতর্কের বিষয় আসতে পারে। তাহলে এখন কথা হচ্ছে যে আমি কি সব কবিতা, সব গল্প, সব উপন্যাস আমার পক্ষে তো পড়া সম্ভব না। খুবই সত্য কথা যে আপনার তো আসলে এই বিষয়গুলো পড়া সম্ভব না। তাহলে আমি কিভাবে বিতর্কটা করব? আসলে যেটা হয় সেটা হচ্ছে যে কোথা থেকে আসলো, কার উক্তিটা আসলো, সেটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো যে এই উক্তিটা দ্বারা আসলে কি বুঝাতে চাইছে, ওই নির্দিষ্ট ওই কয়েকটা শব্দ দিয়ে আসলে কি বুঝাইতে চাইছে। তার আগে পরে শব্দ দিয়ে কি বুঝাইতে চেয়েছে সেটা না, যেটা আমি দেখতে পাচ্ছি, যেটা ভিজুয়াল, ওইটা দিয়ে আসলে কি বুঝাইতে চাইছে, এটা আসলে আমাকে তখন চিন্তা করতে হয়। ঠিক আছে, আমার একটা খুব জনপ্রিয় একটা কবিতা, সে আমার খুব ভাল লাগে, সেটা হচ্ছে যে জেলখানার চিঠি, নাজিম হিকমতের একটা কবিতা। সেই কবিতাতে একটা জনপ্রিয় উক্তি আছে যে লাইনটা যে আমাদের সব থেকে সুন্দর দিন আজও আসেনি। ঠিক আছে, এখন এই কবিতার এই লাইনটাই শুধুমাত্র ওই আমাদের সব থেকে সুন্দর দিন আজও আসেনি, এই যে এই নির্দিষ্ট এই লাইনটা দ্বারা আপনি কি বুঝলেন সেটা আপনার গুরুত্বপূর্ণ। আপনি কোন দিন আসেনি সেটা আপনার কাছে গুরুত্বপূর্ণ ব্যাপারটা। জি ভাইয়া। ওকে, আর কারো কোনো প্রশ্ন? ভাইয়া একটা প্রশ্ন ছিল। হ্যাঁ ভাইয়া, টক শো কি বিতর্কের মধ্যে পড়ে? টক শো কি বিতর্কের মধ্যে পড়ে? অবশ্যই এটা তো বিতর্ক। হ্যাঁ, টক শো তো এক ধরনের বিতর্ক। এটাই জানা ছিল আর কি। ওইদিন তো বলছিলেন ওই যে বক্তব্য, তারপরে ওইদিন তো বলছিলেন বিভিন্ন ভাষণ বক্তব্য, এগুলো টক শোটা কি পড়ে কিনা জেনে নিলাম। ও আনুষ্ঠানিক বিতর্ক হচ্ছে টক শো, ঠিক আছে, বা ফরম্যাট বিহীন বিতর্ক হচ্ছে টক শো। বুঝতে পেরেছি? আপনি টক শোতে ধরেন হচ্ছে সরকার দলের একজন প্রতিনিধি গেছে, বিরোধী দলের একজন প্রতিনিধি গেছে, হ্যাঁ, মাঝখানে একজন সভাপতি বা উপস্থাপক থাকেন। তো ওনারা তো সরকার দল তার বিরোধী দলকে সমর্থন করবে না, বিরোধী দল তো আর সরকার দল সমর্থন করবে না, সরকার দল যা বলবে সেটা তো বিরোধী দলকে মানতে হবে। হ্যাঁ, তো কাজে সেখানে তো যুক্তি, উপযুক্তি, তথ্য, উপাত্ত, এই জিনিসগুলো থাকবেই। তার মানে এটাও এক ধরনের বিতর্ক। হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন? ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। জি, আমি সঞ্জিতা। আমাদের নেক্সট যে প্রোগ্রামটা হবে সেটা কি নির্দিষ্ট সময় থাকবে? আর থাকলে আর আমি যে নোটটা তৈরি করব সেটা কি আমি দেখে দেখে বলবো নাকি এটাকে মানে মুখস্থ হিসেবে বলতে হবে? আমার কথা হচ্ছে মুখস্থও না, আপনি একটা বিষয় ধারণা করলেন, সেইটাকে প্রকাশ করা,
গল্পের মতো করে বলার মতো করে, মানে গল্প বলার অ্যাকচুয়ালি। আমরা কি গল্প দেখে দেখে বলি? মানে এটা হ্যাঁ, সাজিয়ে আমরা জাস্ট তো গল্প উপস্থাপন করা, মানে আমার সামনে একটা নোট থাকবে, সেটাকে আমি দেখতে পারবো, মানে এমন এক্স্যাক্টলি কিছু জানতে আমরা চাচ্ছি গল্প আর কি। ওই বিতর্কে এটা খুব গুরুত্বপূর্ণ। বারোয়ারি বিতর্কের ক্ষেত্রে একটা গল্প বলা, এবং দিন শেষে গল্পটা যখন শেষ হবে তখন বিতর্কের সাথে লিঙ্ক আপ করে দিয়ে ওই গল্পের যে সারমর্ম সেটা উপস্থাপন করা। আর নির্দিষ্ট সময় থাকবে কি, মানে প্রত্যেক জনের নির্দিষ্ট সময়? হ্যাঁ, সময় থাকবে। জি, থ্যাংক ইউ। ওকে, আর কারো কোনো প্রশ্ন? ভাইয়া আমার একটা আচ্ছা, কোশ্চেন। মিশু তামান্না দুইজনে বলবেন। প্রথমে মিশু বলুন, উনি অনেকক্ষণ থেকে চেষ্টা করছে, তারপরে তামান্না বলবেন। ভাইয়া কম্পিটিশনটা কবে হবে? কম্পিটিশনটা কবে হবে? সোমবার 6টায়। আচ্ছা, এটা আপনারা কম্পিটিশন কেন নিচ্ছেন? এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে প্র্যাকটিস ডে। হ্যাঁ, কম্পিটিশনটা তো পরের কথা বাবা, এটা হচ্ছে প্র্যাকটিস ডে। এই জায়গাটাতে আপনি কিভাবে প্রস্তুতি নেবেন, আপনার কোন ধরনের বিচ্যুতি থাকলো কিনা, এই জিনিসগুলো আমরা ওখানে প্র্যাকটিস করবো। অর্থাৎ এতদিন যা শিখলেন, বারোয়ারি বিতর্কে যা শিখলেন, সেইটা আপনি কতটুকু শিখতে পারলেন, সেইটার একটা প্র্যাকটিক্যাল ক্লাস হচ্ছে সোমবার। তো এটা কম্পিটিশন চিন্তা করে এই ব্যাপারটাকে একদম মানে কঠিন ভাবে চিন্তা করার কিচ্ছু নাই। হ্যাঁ, কম্পিটিশন মানে তো প্রতিযোগিতা। আমরা প্রতিযোগিতার মধ্যে যেতে চাই না, আমরা শিখতে চাই। কিন্তু আমরা চাই যে যারা ভালো করবে প্র্যাকটিস ডেতে তাদেরকে একটু উৎসাহিত করা, অনুপ্রাণিত করা। এই জন্য ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই তিনজনের জন্য আমাদের একটা পুরস্কারের ব্যবস্থা, এর বেশি কিছু না। আমরা যা শিখলাম সেটা উপস্থাপন করব। হ্যাঁ, সেটাই। আচ্ছা, তামান্না বলেন। জি ভাইয়া, আমাদের হচ্ছে ওরিয়েন্টেশনের দিন যেরকম হচ্ছে একটা টপিকস দেওয়া হয়েছিল, ওইখানে হচ্ছে ডিবেট করছিল আর কি। তো প্র্যাকটিস দিতে কি ওরকমই হবে? এতক্ষণ আপনি কি ছিলেন? জি ভাইয়া, ছিলাম। তাহলে তো এটা বলার কথা না। আমরা বলেছি যে আমরা একটা টপিক দিয়ে দিব গ্রুপে। আমরা এটাও বলেছি যে সেই টপিকটা দেওয়ার পর আপনারা সেই টপিক অনুযায়ী পড়াশোনা করে আসবেন, স্ক্রিপ্ট করে আসবেন, এবং সেটা 3 মিনিটের মধ্যে বলবেন। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? না হলে আমি শেষ করে দেব। প্রশ্ন ছিল। হ্যাঁ, চন্দন। ভাই আমি চন্দন বলছি। হ্যাঁ ভাই, আমরা যে স্ক্রিপ্ট লেখার ক্ষেত্রে তথ্যগুলো কিভাবে কালেক্ট করব? তথ্যগুলো গুগল করতে হবে। গুগল মামা, সার্চ দ্য গুগল। গুগলে তো ভাই সবকিছু কারেক্ট দেখায় না। সার্চ দ্য গুগল। আসলে এইটা হচ্ছে এই সার্চ দ্য গুগল, এটাও অনেক বড় একটা, এটা মিনিমাম 40 মিনিট একটা কর্মশালার মতো আর কি। বিতর্কে একটা বিষয় হচ্ছে যে ইনফরমেশন ইজ পাওয়ার, সব ক্ষেত্রেই তাই। জি ভাই, ক্ষেত্রেও তাই। এখন কথা হচ্ছে যে ধরেন আপনি একটা বিষয় আমাদের সুন্দর দিন আজও আসে নাই, আপনি যদি এখন এই আমাদের সুন্দর দিন লিখে যদি গুগলে সার্চ দেন, তাহলে আপনি কিছু পাবেন না। ঠিক আছে? জি ভাইয়া। তার মানে আপনাকে তখন কি করতে হবে? আমাদের সুন্দর দিন আজও আসে না, কি বলতে হবে? যে ক্ষুধা মুক্ত বাংলাদেশ যেদিন আমরা গড়ে তুলতে পারবো, সেদিন সুন্দর দিন আসবে। ধরেন আপনি এটা বলতে চাচ্ছেন, তাহলে আপনি ক্ষুধা মুক্ত বাংলাদেশ, তার মানে ক্ষুধা, তার মানে দারিদ্র্য। তাহলে আপনাকে দেখতে হবে যে বাংলাদেশে ক্ষুধার হার কত, দারিদ্রতার হার কত। আপনি তখন দারিদ্রতার হার সার্চ দিলে আপনি অহরহ ইনফরমেশন পাবেন। হ্যাঁ, ক্ষুধার্ত মানুষের সংখ্যা কত, তারপরে হচ্ছে বাস্তুহীন মানুষের সংখ্যা কত, এগুলা লিখে সার্চ দিলে আপনি অহরহ তথ্য পাবেন। তাহলে দেখেন যে এই তথ্যগুলা তখন আপনি ওইভাবে চিন্তা করলে কিন্তু আপনার তথ্য গুগল আপনাকে দিতে বাধ্য, যদি আপনি গুগলের কাছ থেকে আগে। জি ভাইয়া, বুঝতে পেরেছেন? ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ ভাইয়া, আপনি যে বলেন নির্দিষ্ট একটা সময় থাকবে, আমরা তো এখানে প্রায় 43 জন আছি, কারণ আমাদের 1.5 ঘন্টার কর্মশালায় কি 43 জন বলতে পারবে? সবাই কি সুযোগ পাবে?
তাহলে 1.5 ঘন্টার জায়গায় 3 ঘন্টা হবে, কিন্তু আমরা সবার 43 কথাই শুনতে চাই আমরা। আচ্ছা এটাই জানার ছিল। আচ্ছা ভাই, সমস্যা নেই, আমার 5 ঘন্টা, ইভেন আমি ম্যারাথন ওয়ার্কশপও নিয়েছি কলেজে, সকাল 10টায় শুরু করেছি, 4টা পর্যন্ত ওয়ার্কশপ নিয়েছি, আমার সমস্যা নেই, অভ্যাস আছে। আচ্ছা ভাইয়া, আমার একটা বিষয় জানার ছিল, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি মামুন বলছি। আমি জানতে চাচ্ছিলাম যে ডিবেটিং ক্লাবের হচ্ছে কোনো ইংলিশে ডিবেট করার কোনো কার্যক্রম কি চালু আছে কিনা? ইংলিশে ডিবেট করার কার্যক্রম চালু আছে, কিন্তু সেটা পরবর্তীতে, অর্থাৎ ক্লাবের সদস্যপদ পাওয়ার পরে আমরা একদম অর্থাৎ ডিবেটের বেসিক গুলো জানার পরে যারা নিয়মিত হবে তাদের জন্য আমরা ইংলিশের কোর্সটা চালু করব। মানে অর্থাৎ হচ্ছে উপরে যারা যাবে তাদের জন্য। আচ্ছা, তাদের জন্য। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। তারপর ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ।